আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্ব জিয়াউর রহমান বিশ্বাস করতেন না বললেন প্রধানমন্ত্রী। জিয়া মুশতাক চক্রান্তে 15ই আগস্টের হত্যাকাণ্ড। করোনায় সারা দেশে 102 জনের মৃত্যু। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ল 11ই সেপ্টেম্বর পর্যন্ত। টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে তরুণদের। গণটিকার নামে গণসংক্রমণ করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি নেতাদের স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন, মন্তব্য তথ্যমন্ত্রীর। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্তবাসীদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো খবর। চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, তারপরেও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব জিয়াউর রহমান বিশ্বাস করতেন না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডের চক্রান্তে মুশতাকরা মূল শক্তি হিসেবে পেয়েছিলেন জিয়াউর রহমানকে। আরও তথ্য রাকিব হাসানের। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে 15ই আগস্টের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, সেদিন বঙ্গবন্ধুর ফোন পেয়েও কেউ কেন কোনো পদক্ষেপ নেয়নি। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। যে যখনই বাড়ি আক্রমণ শুরু হয়, প্রথমে যেমন সেনিয়াল সাহেবের বাসায় বা শেখ মনির বাসায় খবরটা আসার সাথে সাথে, এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয়, বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। জিয়াউর রহমান কোথাও যুদ্ধ করেছেন এমন কোনো নজির নেই উল্লেখ করে মোস্তাক জিয়ার চক্রান্তেই 15ই আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এবং এই কথাটা সত্যি যে জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। সেই জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে। সেই ছিল তার শক্তি, মূল শক্তির উৎস। কারণ ক্ষমতা যদি এভাবে দখল করতে হয় আর হত্যাকাণ্ড যদি চালাতে হয়, তাহলে সামরিক বাহিনীর নিশ্চয়ই কিছু সহযোগিতা তার দরকার ছিল, এবং সেই মোস্তাক জিয়া মিলেই কিন্তু এই চক্রান্তটা করেছিল। সম্প্রতি পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নিয়ে জেনেও নাটক করছে দলটি। আজকে জিয়াউর রহমানের চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি, কারণ ওখানে কোনো লাশ ছিল না। পরে 15ই আগস্টে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 102 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট 25,729 জন। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন 14,82,628 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই সময় সুস্থ হয়েছেন 8,314 জন, আর করোনা মুক্ত হয়েছেন 13,97,825 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 13.77%। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 16.87%। সুস্থতার হার 94.28%। করোনায় মৃত্যুর হার 1.74%।
করোনা মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী 11ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নেওয়া হয় দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে একই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে শিক্ষামন্ত্রী জানান স্বাস্থ্যবিধি মেনে আগামী 15ই অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। তার আগে কোন বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাতে হবে। লকডাউন এবং টিকা কার্যক্রম সুফল দিচ্ছে, যার ফলে দেশে কমে আসছে করোনার প্রকোপ। এই ধারাবাহিকতা বজায় থাকলে কিছুদিন পর শহর কিংবা মফস্বল উভয় স্থানেই করোনা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া টিকা গ্রহণের ক্ষেত্রে বর্তমানে তরুণদের মধ্যে বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে। টিকা কেন্দ্রে ভিড় বাড়ার এটি অন্যতম একটি কারণ। রিপোর্ট মোবাল্লিক করিমের। লাইনে দাঁড়িয়ে এই অপেক্ষা করোনার টিকা নেয়ার জন্য। প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন টিকা কেন্দ্রে। কদিন আগে টিকা নেয়ায় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেই দৃশ্যপটে কিছুটা ঘটেছে উন্নতি। বয়স্কদের অনেকে আগে থেকে টিকা নেয়ায় বর্তমানে কেন্দ্রগুলোতে বেড়েছে তরুণদের ভিড়। রেজিস্ট্রেশনের পর মেসেজ পেয়ে যেমন আসছেন, আবার মেসেজ ছাড়াও অনেকে আসছেন। ইনশাল্লাহ টিকা নিতে আসছি, ভালো লাগতেছে আমার থেকে। প্রথম ডোজে কোনো সমস্যা হয় নাই পাইতে, সেকেন্ড ডোজে কোনো সমস্যা হয় নাই। সরকারকে ধন্যবাদ যে ওনারা বয়স সীমা কমিয়ে দিয়েছে, যে কারণে আমরা এখন টিকা নিতে পারছি। সবাই টিকা দিতে পারতেছে, যুবকরা তো অবশ্যই এটা পজিটিভ হিসাবে নিছে প্রত্যেকেই। টিকা নেয়ার জোয়ারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জানান তরুণ বয়সী মানুষ ঘরের বাইরে বেশি বের হয়। টিকা নেয়ার ফলে তাদের দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনা মোকাবেলায় অনেকটাই ফল পাওয়া যাবে। 18 বছর পর্যন্ত সময়সীমা নামিয়ে দেওয়া হয়েছে প্রধানত ছাত্রদেরকে, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, তারা টিকা গ্রহণ করতে পারে। বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেটাই উদ্দেশ্য। কিন্তু এটা মনে রাখতে হবে, সবচাইতে অগ্রাধিকার যদি বলি বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ মানুষ। প্রবীণদেরকে যদি আমরা টিকা দেওয়া নিশ্চিত করতে না পারি, আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। তবে তরুণদের টিকা নেওয়ার পরেও সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তার মুস্তাক। টিকা নেওয়ার পরে স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। অনেক মানুষ যদি একসাথে আক্রান্ত হয়ে যায় টিকা নেওয়ার পরেও, সেখানে কিন্তু কোনো রকম একটা ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে পারে। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। কিছুতেই স্বাস্থ্যবিধি থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার টিকা নিয়ে তেলেসমাতি করছে সরকার। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য মানুষকে জিম্মি করে ব্যবসা করা। রাজধানীর গোরানে করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণটিকার নামে গণসংক্রমণ ঘটিয়েছে সরকার। টিকা যেখান থেকেই আসুক যেন মানসম্পন্ন হয় তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই টিকা নিয়ে তেলেসমাতি করার কাণ্ডের কারণটা কি জানেন? চুরি করা। তারা টিকা নিয়ে দুর্নীতি করেছে, টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে। বন্ধুরা, যেখান থেকে টিকা আনেন টিকা থেকে হতে হবে মান সম্পন্ন, সেই টিকা যেন কাজ করে, এবং সেই টিকা উৎপাদন দেশে করার আমরা পক্ষে, কিন্তু সেই টিকাও হতে হবে মানুষের যেন কাজ হয়, টিকায় যেন কাজ হয়, তা দিয়ে যেন রোগকে প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের দেয়া বক্তব্যে মনে হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবের জোহর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে ও পশ্চাৎপদতা অবলম্বন করে রাজনীতি করে, তাদের দেশের এই অগ্রগতি পছন্দ হয় না। যেই দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যেই দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যেই দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দল নিয়ে তারা কথা বলেন। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, এতে সত্যি আমার মনে হচ্ছে তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন রয়েছে।
করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্ত এলাকার মানুষদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। আর সকলের সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক প্রবীর কুমার সরকার। প্রতিবেদন জাহিদ আহমেদ বাবুর। কিছুদিন আগেও করোনা আক্রান্তের চাপে ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসিইউ থাকত পরিপূর্ণ, আর এখন সংক্রমণ নিম্নমুখী হওয়ায় খালি রয়েছে বেশিরভাগ শয্যা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ যত বেশি সচেতন হবে ততই সংক্রমণের হার কমে আসবে বলে মনে করেন ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক। প্রতিদিনই কিছু কিছু করে কমছে। গত 2 সপ্তাহে আমরা এটা লক্ষ্য করেছি, ভর্তিও কমছে, পাশাপাশি আপনার সিরিয়াস পেশেন্ট সেটার সংখ্যাও কমছে। আপনি শুধু একটু মাস্ক পরেন এবং একটু 3 ফুট বা 6 ফুট ডিস্টেন্স মেনটেন করে আপনি কাজ করেন, এটা কিন্তু কোনো কঠিন কাজ না। এই কাজটা করলে আর সাথে যদি আমি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা অংশগ্রহণ করি তাহলে আমি নিজেও প্রোটেক্টেড থাকতে পারছি, আমার অন্য অ্যাসোসিয়েটস, আমার যারা সহকর্মী আছে, আমার পরিবারের সদস্য সবাই প্রোটেক্টেড থাকতে পারে। আক্রান্তের হার নিম্নমুখী রাখতে দেশের সীমান্ত এলাকায় যথাযথ নজর রাখা প্রয়োজন বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তৃতীয় ওয়েভটি আমাদের পার্শ্ববর্তী দেশে আসার সম্ভাবনা এবং অলরেডি কিছু কিছু ওখানে শুরু হয়েছে। সুতরাং এখন আমাদের জন্য হাই টাইম, আমরা মনে করি যে আমাদের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে যেন আমরা স্ট্রং আমরা একটা প্রোটেক্টিভ মেজার্স নেই। তার মধ্যে যেটাকে আমরা বলবো যে আমাদের মুভমেন্টগুলো রেস্ট্রিকশনের মধ্যে রাখা, মাস্কিং এগুলো করা, প্রচারণা চালানো। দেশে করোনা কমে এলেও রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তাই একটু জ্বর সর্দি কাশি এলেই ডেঙ্গু পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন অনেকেই। আমাদের মনে করি ডেঙ্গুটাই বেশি ভয়ানক মনে হয়। ডেঙ্গু সতর্ক থাকলেও পারা যাচ্ছে না, এত মশা, এত ডেঙ্গু থেকে বাঁচতে সবার সাবধানতা অবলম্বন জরুরি, সেই সাথে সবার সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকরা। আগস্ট মাসে আসার পরে যেটা হলো যে এ যাবৎ আমাদের 300 জন রোগী ভর্তি হয়ে গেছে, মানে 3 গুণ বৃদ্ধি পেয়ে গেল 1 মাসের মধ্যে। এবং ভর্তির যে রেকর্ড আমাদের ছিল 2019 সালে সর্বোচ্চ 69 জন পেশেন্ট, কিন্তু এবছর মিড আগস্টে আমাদের সর্বোচ্চ 80 জন পর্যন্ত রোগী আমাদের হসপিটালে ভর্তি থেকেছে। এইবারের ডেঙ্গুটা একটু ভিন্ন টাইপের এবং একটু আমাদের জন্য উদ্বেগজনক। সো আমরা বারবার বলি যে এখন কিন্তু এই উদাসীনতাটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে এবং কোনো রকম জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন 1 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে জজ আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত 13 সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করা নিম্ন আদালতের আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে আবেদন করেন পরিমণির আইনজীবী। সে আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিচারপতি মোস্তফা জামানের বেঞ্চ নির্দেশ প্রদান করেন। 3য় দফা রিমান্ড শেষে গত 21 অগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমাম। এবারে বন্যা পরিস্থিতি। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি বাড়তে থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত, বীজতলা, সবজি সহ বিভিন্ন ফসল। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 3টি গ্রাম আংশিক তলিয়ে গেছে। পাহাড়ি ঢল উজানের পানির চাপে সদর ইউনিয়নের জয়পুর অংশের এক জায়গায় বেড়ি বাঁধ ভেঙে যায়। কুষ্টিয়ায় আবার ভাঙছে শেখ রাসেল হরিপুর সেতু রক্ষা বাঁধ। এতে করে নতুন করে বাঁধের 30 মিটার নদীতে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আবার অবনতি হয়েছে। ধরলা, তিস্তা, দুধকুমুর সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মঙ্গল মাছির ঘাটে মিডিয়াম ফেরি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। শিবচর বাংলা বাজার ফেরি ঘাট প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ফেরিঘাট স্থানান্তরের দায়িত্ব পালন করে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। পরীক্ষামূলকভাবে এই ঘাটে কাল থেকে মাঝারি ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে নতুন ঘাট করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন হয়তো কাল পরশু ইনশাল্লাহ ঘাট উদ্বোধন হবে। জরুরি পরিষেবা যে সমস্ত জলযান আছে এগুলো এখান দিয়ে আপনার পারাপারের সিদ্ধান্ত হবে। সংবাদের রিপোর্টে আমাদের কৃষি।
আমনের চারা রোপণ আর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের কৃষকরা। এলাকার অনেকেই পেয়েছেন সরকারের পক্ষ থেকে বীজ সার সহ প্রণোদনা, তাই উৎসাহ বেশ। আবহাওয়া অনুকূলে থাকা আশা করা হচ্ছে বাম্পার ফলনের। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট তুলে ধরছেন মোবালিক করিম। চলতি মৌসুমে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ৩,৬৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জমি তৈরি, চারা রোপণ আর পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অনেকে রোপণ করেছেন উচ্চ ফলনশীল জাতের চারা। 40 ডিসিমাল জায়গার মধ্যে আমরা রঞ্জন মল্লিক ধান আবাদ করতেছি। স্কুল কলেজ বন্ধ, ঘোরাফেরা না করে এদের সাথে নিজেদের জমি নিজেরাই চাষ করছি। এ অঞ্চলে এবছর আগাম বন্যা না হয় এবং স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় ভালো ফলনের আশাবাদ কৃষকদের। বন্যা যদি না হয় তাহলে বাম্পার ফলন হবে। বর্ষা হইলে তলিয়ে যাব, আর যদি বর্ষা না হয় তে ভালো হবে। পাশাপাশি অনেক কৃষককে দেওয়া হয়েছে প্রণোদনা। কৃষি অফিসাররা আসে, সহযোগিতা করে। ন্যায্য মূল্য সরকার যদি দেয় তাহলে আমরা খুব খুশি হব। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। কৃষকরা কিন্তু ধানের এখন ভালো দাম পাচ্ছেন। গত বড়তেও কৃষকরা কিন্তু ভালো দাম পেয়েছেন। আমরা আশা করছি যে আমন ধান বা আউশ ধানও কৃষকরা ভালো দাম পাবেন। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, দেশের কোথাও কোথাও সরকারি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সৃষ্ট যে বিরোধ দেখা যাচ্ছে তাতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা সবাই দেশপ্রেমিক। তবে সম্পর্ক অবনতির জন্য যদি কেউ দায়ী হন। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন। বিচ্ছিন্ন দু একটি ঘটনা এই দেশে সব দেশেই ঘটে, এই জন্য উন্নয়ন ব্যাহত হবে কেন? এমন কোনো পরিস্থিতি নেই। কারণ প্রশাসনে যারা আছে তারাও দেশপ্রেমিক, রাজনীতিবিদরাও দেশপ্রেমিক। তবে তাদের মধ্যে কেউ হয়তো বা কোনো কারণে ব্যত্যয় ঘটাতে পারে, তো সেটা আইনের দ্বারা নির্ধারিত হওয়া উচিত। কার ব্যবহারটা আইন বহির্ভূত হয়েছে সেটি সঠিক নির্ধারিত হওয়া উচিত। গ্রাম বাংলার খবর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে লালমনিরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট AHM সাইফুল্লাহ হাবিব অসচ্ছল 300 আনসার ভিডিপি সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। BRDPর আয়োজনে দেলদুয়ার উপজেলা হলরুমে 44 জন পল্লী উদ্যোক্তাদের মাঝে মোট 1,43 লাখ টাকার ঋণের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আক্তার। বন্ধ হওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি, মুক্তিযুদ্ধ নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী জগলু বক্তব্য রাখেন। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ও আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির ও জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ। সকালে বেলকুচি পৌরসভার পৌর মেয়রের কার্যালয়ে 9টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। খেলার খবর। পরবর্তী বোর্ড সভায় নির্ধারিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সম্ভাব্য তারিখ। 3 বছর পর অনুষ্ঠিত বিসিবির এজিএমের শেষে এমন তথ্য জানান সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনে এবার আর সভাপতির পদে লড়তে চান না বলেও জানান তিনি। নাজমুল হাসান পাপন আরও জানান, দেশে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি করা সম্ভব। আরও তথ্য এস এম আরিফের।
টেস্ট মর্যাদার ২১ বছরেও দেশে তৈরি হয়নি একটি আঞ্চলিক ক্রিকেট কাঠামো। বিসিবির এজিএমের পর এজিএম যায়, কিন্তু বিষয়টি রয়ে যায় কেবল আশ্বাসেই। এবারও তাই হলো। ৩ বছর পর অনুষ্ঠিত বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে আয় ব্যয়ের হিসেব, নির্বাচিত কমিটির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি। জিনিসটা যত সিম্পল মনে হয় বাইরের থেকে, জিনিসটা আসলে তত না। ওটা করতে গেলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আপনার যে নিজস্ব একটা শক্তি দরকার, একটা বেসিক থাকা দরকার, সেই কাজটাই আমরা করছি। নির্বাচনকে সামনে রেখে এজিএম এর গুরুত্ব বাড়ে বহুগুণ। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। নির্বাচন আমরা এখন এই আজকের এজিএম শেষ হয়ে গেলে আমাদের ধারণা 1 তারিখের দিকেই হয়তো as soon as possible আমাদের টার্গেট করেছি আমরা 1 তারিখে বোর্ড মিটিং ডাকবো। ওখানে আমরা নির্বাচনের যা যা নিয়ম কানুন আছে সবকিছু অ্যানাউন্স করে দিব। সো ভেরি ফাস্ট, দেরি হওয়ার কোনো কারণ নেই। গতবার অনীহা জানালেও শেষ পর্যন্ত সভাপতির পদে লড়েছেন নাজমুল হাসান পাপন। তবে সভাপতির লড়াইয়ে অনীহা জানিয়েছেন এবারও। তাদের একটা কিন্তু বারবার বলা হয়েছে যে এই ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে, অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মানে জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম। ইট ইজ বিকামিং টু মাচ, আমি এখনো জানি না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা তবে ভিন্নধর্মী এক খবর দিয়ে শেষ করবো এখনকার সংবাদ। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে প্রিয় এক স্বজনের মৃত্যুতে পাশে থাকতে পারেননি অস্ট্রেলিয়ান বেন জ্যাকসন। অস্ট্রেলিয়ান এই কৃষক 400 কিলোমিটার দূরে নিউ সাউথ ওয়েলসে ছিলেন তখন তার খালা ডেবি কুইন্সল্যান্ডে ক্যান্সারে মারা যান। লকডাউন চলায় ব্রিসবেনে তার শেষকৃত্যে অংশ নিতে পারেননি বেন জ্যাকসন। খালার প্রতি ভালোবাসা প্রকাশে তাই ভিন্ন এক পন্থা বেছে নিলেন জ্যাকসন। ভেড়ার পাল দিয়ে হার্ট বা হৃদয়ের চিত্র তৈরি করেন তিনি। সে ভিডিও আবার ড্রোনের মাধ্যমে ধারণ করা হয়, যা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিভিন্ন টিভিতেও ভিডিওটি দেখানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকসন প্রতীক এবং লোগোর আকারে আরও কয়েকটি ভেড়ার শিল্পকর্ম তৈরি করেছেন, যেগুলোর ভক্ত ছিলেন তার খালা। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব জিয়াউর রহমান বিশ্বাস করতেন না বললেন প্রধানমন্ত্রী। জিয়া মুস্তাক চক্রান্তে 15ই আগস্টের হত্যাকাণ্ড। করোনায় সারা দেশে 102 জনের মৃত্যু। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ল 11ই সেপ্টেম্বর পর্যন্ত। টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে তরুণদের। গণটিকার নামে গণসংক্রমণ করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি নেতাদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন, মন্তব্য তথ্যমন্ত্রী। করোনা তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্তবাসীদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpt নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।